একটা নেতাকে হত্যা করা যায় না, একটা জাতিকে হত্যা করা যায় না। যে সময় শেখ মুজিবকে হত্যা করা হয়েছে সেই সময় জাতীয় চেতনাকে হত্যা করা হয়েছে। সারা পৃথিবীর বিরুদ্ধে, সারা পৃথিবীর শক্তির বিরুদ্ধে যে আমরা জয়ী হয়েছিলাম, বৃহৎ শক্তিগুলোর বিরুদ্ধে, সেই জয়টাকে ছিনিয়ে নেওয়ার জন্য শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে দু একটা জিনিস ইতিহাসের পাতায় জায়গা পাবে, তার মধ্যে এই ঘটনাটা জায়গা পাবে যে 32 নম্বরের বাড়িটা পোড়ানোর ব্যাপারে পরবর্তী যারা সরকারে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তারা কোনো পদক্ষেপ নেননি। একটা মানুষের 4-5 জন বাপ হয় না, অ্যাবসলিউটলি না, দুইজন বাপ হয় না। মানব জাহানের একটি বাপ। একটি দেশের একটা প্রচলন আছে যে একটা জাতি নয়, দেশ, দেশে একটা পিতা হয় এবং সব দেশেরই পিতা আছে, আমাদেরও পিতা আছে। সংবিধানটা মুজিববাদীও না, কোনো বাদীও না। সংবিধান বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে অর্জন করা একটা জিনিস। সেটা যাদের মাথায় নাই, বিবেচনায় নাই, হবে, সময় হবে। একটু মানুষের আসতে সময় লাগে। রাজনীতি নিয়ম মানে না, একদম না, নিয়ন্ত্রণ মানে না। শেখ হাসিনাকে কতখানি অপমান করা হয়েছে, শেখ হাসিনার চাইতে 10 গুণ বেশি অপমানিত হবে। নির্বাচন খুব তাড়াতাড়ি না দিলে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে হলে সত্যিই মানুষের কাছে মাপ চাওয়া উচিত হবে। ক্ষমা প্রার্থনার আগে বাংলাদেশে জামাতের কোনো ভবিষ্যৎ নেই। একদম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল টকের নিয়মিত আয়োজন বলবো কিনা, আপনাদের অনেক দাবি ছিল যে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে আনার জন্য, কিন্তু তিনি লাইভে আসতে আগ্রহ দেখাননি। তিনি আমাদের সঙ্গে একটা সময় দিয়েছিলেন যে আমরা যেন তার ইন্টারভিউটা নিয়ে পরে আমরা প্রচার করি। আজকে আমরা কাদের সিদ্দিকীর সেই ইন্টারভিউটি গ্রহণ করেছি এবং তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বাংলাদেশের রাজনীতির বর্তমান হালচাল, 1975 পরবর্তী সময় আওয়ামী লীগ, ভাসানী শেখ মুজিবের আওয়ামী লীগ এবং আজকের আওয়ামী লীগ, এইসব নিয়ে কথা বলেছেন যারা সংবিধানের কবর রচনা করতে চায় তাদের সম্পর্ক কথা বলেছেন। তিনি আগামী নির্বাচন নিয়ে নানা বিষয় নিয়ে তার সঙ্গে আমাদের কথা হয়েছে। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখবেন, যারা দেখছেন, সবার প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কি বলছেন তিনি, কি বলতে চান, বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্পর্কে নতুন করে বলার কোনো পরিচয় দেওয়ার কোনো কিছু নেই। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযোদ্ধা না, মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, সম্মুখ যুদ্ধ করেছেন এবং তার নিজস্ব বাহিনী ছিল। আসুন আর দেরি না করে আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকীর মুখ থেকেই শুনি তিনি কি বলতে চান বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আজকে বাংলাদেশের রাজনীতির 54 বছরে একটা কঠিন সময় পার করছে। অনেকেই বলছেন বাংলাদেশের রাজনীতিতে এখন একটা কঠিন সময় যাচ্ছে এবং বাংলাদেশের সংবিধানের বাইরে, সবকিছুর বাইরে একটা সরকার, যে সরকারের আগে কখনো 54 বছরের ইতিহাসে বাংলাদেশ দেখেনি, এরকম একটি সরকার আসছে। একটু যদি আপনার কাছে শুনি, বাংলাদেশের এই রাজনৈতিক বর্তমান চালচিত্রটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। পৃথিবীতে অনেক সময় অনেক ঘটনা ঘটে। 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি, এটা 67-68 সালের দিকেও অনেকে কল্পনাও করেন, কিন্তু আমরা 71-এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। যুদ্ধের সময় অনেকে কল্পনা করেনি যে আমরা পাকিস্তানিদের সঙ্গে এঁটে উঠতে পারবো। একটা যত কথা জানবেন, বিপক্ষ শক্তি যত বড়ই হোক, তাদের যদি ন্যায় এবং সত্যের সঙ্গে সম্পর্ক না থাকে,
তাদের ঈমান যদি মজবুত না থাকে তাহলে তারা সবসময় পরাজিত হয়। ৭১ পরাজিত হয়েছে। আজকে যে জিনিসটা যাচ্ছে এটা অবশ্যম্ভাবী ছিল। কোন রাষ্ট্র এভাবে চলে না যেভাবে বঙ্গবন্ধু কন্যা চালিয়েছে। আমি বলবো বঙ্গবন্ধু এমন একজন মানুষ ছিলেন, বাংলাদেশের সব দিক থেকে বিচার করলে তার মতো একজন মহান মানুষ, ভালো মানুষ দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না, এবং ইতিহাসের পাতায় তিনি তার জায়গা নেবেন। আমাদের মতো অপদার্থ কলঙ্কিত অনুসারী বা সমর্থকদের কারণে বঙ্গবন্ধুর কিছু হবে না, যা হবার আমাদেরই। একটা জাতীয় পরিবর্তন যখন আসে তার পিছনে অসংখ্য কারণ থাকে, এবং অসংখ্য কারণে সব কারণ পূর্ণ হতে হয় না। কিছু কিছু কারণ পূর্ণ হলেই সেই পরিবর্তনগুলো আসে। শেখ হাসিনাকে আমি বড় বোন মনে করি, শেখ হাসিনাকে আমি মায়ের মতো সম্মান করি, কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে ২-২.৫ বছরের মধ্যে মনে হয়েছে তিনি ঠিকভাবে চলছেন না, তিনি মানুষের কথা শুনছেন না, মানুষের ইচ্ছা অনিচ্ছার প্রতি উনি গুরুত্ব দিচ্ছেন। এই বিরোধের কারণে আমি গত ২৬ বছর যাবৎ তার কর্মকাণ্ডের বিরুদ্ধে, তার রাজনীতির বিরুদ্ধে আমি রাজনীতি করেছি, আন্দোলন করেছি। আমি আওয়ামী লীগকে ত্যাগ করেছি। আমি এক মুহূর্তের জন্য, হ্যাঁ, আমার সম্পৃক্ততা আছে, সেটা মাওলানা ভাসানী আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর লালন করা আওয়ামী লীগ, হাসিনা লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আগে কিছুটা সময় ছিল হয়তো, কিন্তু আমি ৯৯ সাল থেকে আমার কোনো সম্পর্ক, এবং রাজনৈতিক ভাবে তাকে প্রতিহত করার জন্য আমি সবসময় কাজ করেছি, সব সময়। তার রাজনীতি গণতান্ত্রিক আঙ্গিকে বিচার করা যায় না, তার রাজনীতি কি নাম দেব সেটাই আমার ভাবতে অসুবিধা হয়। পৃথিবী বোধহয় এরকম কোন গণতান্ত্রিক নেতৃত্ব বা দল তার অগণতান্ত্রিক কর্মকাণ্ড করতে দেখে, যেটা শেখ হাসিনা দেখে। যেমন ৪০ বছর একটানা একটা দলের প্রধান, পৃথিবীতে কেউ থেকেছে কিনা গণতান্ত্রিক পদ্ধতিতে? নিশ্চয়ই উনি থাকতে পারতেন। একবার নতুন কেউ আসতেন, বাদ পড়তেন, ২ টার্ম বাদ পড়তেন, আবার আসতেন না। এরকম কোন একেবারে ব্যক্তি মালিকানার মতো কোন রাজনৈতিক দল হয় না। একটা সময় তিনি ভেবেছিলেন যে তার মৃত্যু পর্যন্ত তিনি সরকার প্রধান থাকবেন। বঙ্গবন্ধুর আজীবনের সাধনা ছিল, স্বাদ ছিল, তার অসমাপ্ত জীবনী, যেটা আত্মজীবনী লেখা হয়েছে, সেখান থেকে অনেক কথা বাদ দেওয়া হয়েছে, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও দেখেছি অন্য একটা জায়গায় লেখা আছে তিনি চান সরকারি প্রভাব মুক্ত অবাধ নির্বাচন। বাংলাদেশে শেখ হাসিনার আমলে কোন সরকার প্রভাব মুক্ত নির্বাচন হয় নাই।
সব সরকারি প্রভাবিত নির্বাচন। এটা তো বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে সবসময় প্রভাব থাকতো। সেই কেয়ারটেকার সরকারের সময় তো আমরা দেখেছি অনেক প্রভাব। আপনি যেভাবে বলছেন, চোর চুরি করবে, এটা চোরের কাজ। গৃহস্থ সাবধান থাকবে, এটা গৃহস্থের কাজ। চোরে যদি মালিক হয়ে যায় তাহলে সেটাকে বলা যায় হয়েছে, সবসময় হবে। এর পরেও যে নির্বাচন হবে তাতেও চুরি হবে। চুরি করা আর ঘোষণা দেওয়া এক কথা না, চুরি করা আর ডাকাতি করা এক কথা না। শেখ হাসিনার আমলে ভোটে ডাকাতিও না, তার চেয়েও যদি জঘন্য কিছু থাকে, সেই অপরাধগুলো হয়েছে। এইটার জন্য কি আপনি মনে করেন না যে রাজনৈতিক দল যেগুলো ছিল, যে নির্বাচনে তারা যদি শক্তিশালী ভাবে যেত, তারা যদি সক্রিয়ভাবে থাকতো নির্বাচনে, তাহলে এই চুরি বা ডাকাতি যে ভাষাই বলেন না কেন, নির্বাচনে যতই প্রশাসন থাকুক না কেন, তারপরও কি নির্বাচনে কিছুটা প্রভাব বিস্তার করতে পারতো? সেই সুযোগগুলোই সরকার নষ্ট করেছে। সরকার যদি পুরোপুরি ভাবে সেই সুযোগগুলো নষ্ট না করতেন, তাহলে সব দলই তার একটা প্রভাব সমাজের মধ্যে থাকতো, মানুষের মধ্যে থাকতো। তাতে যারা সরকারি প্রশাসনের লোক, যারা কর্মচারী, তারা মালিক হতো না। এখন দেশে কোনো সরকারি কর্মচারী নেই, সব সরকারি কর্মকর্তা, সবাই মালিক। এটা একটা জাতির জন্য চরমতম দুর্ভাগ্য। একদম। আপনি একটা কথা বলছিলেন, শেখ হাসিনা টানা 40 বছর ধরে পার্টির প্রেসিডেন্ট বা পার্টির নেতৃত্ব দিচ্ছেন, 1-2 টার্মের জন্য তিনি শোনেন নাই। আমরা 2001-এর নির্বাচনের পর দেখেছিলাম যে শেখ হাসিনা বলছিলেন আমি আর পার্টির দায়িত্বে থাকবো না। তখন দলের নেতারা তাকে চাপ দিয়ে নেতৃত্বে রাখছিলেন। বিভিন্ন সময় এরকম শোনা যায় তিনি নেতৃত্বে না থাকতে চাইলেও দলের নেতারা, কর্মীরা, মাঠের কর্মীরা চান যে শেখ হাসিনার নেতৃত্বে থাকুক। এক্ষেত্রে ওনার একক দায়বদ্ধতা কিছু আছে কিনা, না পার্টিরও দায়বদ্ধতা আছে? এই ভাবনাটাকে আমি একেবারে অস্বীকার করব তা না। এখানেই আপনি দেখেন, একটু দূরে গেলে পাশের দেশ ভারত, সেখানে একটা ইটালিয়ান মহিলা সোনিয়া গান্ধী রাজীব গান্ধীকে বিয়ে করেছিলেন। তার ছেলে মেয়ে দুজনে এখন ভারতের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। আমার এখানেই ছবি আছে, এইখানে দেখলাম। তার নাম হচ্ছে প্রিয় রঞ্জন দাস মুন্সী। আমরা যখন স্বাধীনতা অর্জন করি 71 সালে, প্রিয় রঞ্জন দাস মুন্সী ছিল যুব কংগ্রেসের সভাপতি। ভারতে প্রিয় রঞ্জন দাস মুন্সীর মতো জনপ্রিয় যুব নেতা আর কখনো জন্মায়নি। যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন, সেইবার সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার জন্য প্রায় 12 ঘন্টা মিটিং হয়েছিল। তারা একটানা 4 ঘন্টা মিটিং বক্তৃতা করেছিলেন এই প্রিয় রঞ্জন দাস মুন্সী, সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার জন্য। না হলেও 100 জন তার পায়ে ধরেছেন, কিন্তু তিনি হন নাই। এটা তো তাদের আইনে একটা বার ছিল যে উনি বিদেশি নাগরিক। তার যে অবস্থায় ছিল তাতে বিদেশি নাগরিক হিসাবে বার তার জন্য তখন প্রযোজ্য ছিল না। তিনি হতে চান বিদেশি বারও তার জন্য একটা কারণ, এবং তিনি হতে চান। এটা হলো বড় বিষয়। এটা শেখ হাসিনা যে যুক্তি দিয়েছেন, সে যুক্তির বাইরেও একথা বলা যায়। এই যে শেখ হাসিনার আমলে কথা আমরা বললাম, শেখ হাসিনার 40 বছর পার্টিতে তো আপনারা ছিলেন, আপনার বড় ভাইও ছিলেন, আরো অনেক নেতারা ছিলেন। আমরা 111-এর সময় দেখলাম যে অনেক নেতা বের হয়ে গিয়ে শেখ হাসিনার নেতৃত্ব মানেন না বলে তারা আবার বিকল্প নেতৃত্ব তৈরি করার চেষ্টা করলেন। সেখানে নানা কথা শোনা যায় যে তাদেরকে ফোর্স করে করা হয়েছে, কেউ বলেন তারা স্বেচ্ছায় করেছেন। এই জন্য অনেক নেতা আসলে
রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গেল। আপনারা যখন ছিলেন, আপনারাই তো শেখ হাসিনাকে নেতৃত্বে এনেছেন আওয়ামী লীগের। 21 সালে যখন আওয়ামী লীগ নেতৃত্বে শেখ হাসিনা আসেন, তখন আপনাদের মতো নেতারা, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, এদের মতো নেতারাই তো আপনারা তো ফাইট করতেন, আনলেন। তারপরে কেন আপনারা ওনার উপর প্রভাবটা রাখতে পারেননি? এখানে আমাকে আর যে নেতাদের নাম বলছেন, রাজ্জাক সাহেব, তোফায়েল ভাই, একটু আলাদা করে বিবেচনা করতে হবে। সে বিবেচনাটা হলো যে ওনারা নেতৃত্ব কর্তৃত্ব করেছেন, আমি বাইরে ছিলাম, এবং উনি যখন নেতা হয়েছেন তখন তো পুরোপুরি বাইরে ছিলাম। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করার কারণে আমি বাইরে ছিলাম। কিন্তু যারা এনেছিলেন ওনাকে, আনার পরে ওনারা বিচ্ছিন্ন হয়েছেন, যাদের নেতৃত্ব কর্তৃত্ব করার কথা ছিল, থাকার কথা ছিল, তাদেরকে শেখ হাসিনা সরিয়ে দেওয়া হোক, সরিয়ে দিয়ে থাকুন, অথবা যারা নেতৃত্ব কর্তৃত্ব করেছেন তারাই সরিয়ে গিয়ে থাকুন, আজকের অবস্থাটা তারই ফসল। আমি যদি নেতা হই, সব নেতাকেই লেজ কেটে দেওয়া যায় না। আপনি যত বড় বড় কথাই বলুন, তোফায়েল আহমেদকে আজকে আপনি ছোট করবেন। তোফায়েল আহমেদ 71 সালে, 69 সালের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। ওই সময় আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে আমরা ছিনিয়ে আনতে না পারলে তার ফাঁসি হতো। আজকে বড় বড় নেতাকে অভিযোগ, তাহলে তোফায়েল আহমেদের সেই যে কৃতিত্ব, সেই যে অবদান, পরবর্তীতে তিনি অনেক ক্ষেত্রে সফল হন নাই বলেই সেটাকে মুছে ফেললে ভবিষ্যতে কেউ বেরিয়ে আসবে না। যার যেটা প্রাপ্য তাকে দেওয়া দরকার। আওয়ামী লীগের একটাই দোষ, যে সে তার পিতাকে স্বীকার করে না, তার জন্মদাতাকে স্বীকার করে, মৌলানা ভাসানীকে স্বীকার করেন, শামসুল হককে স্বীকার করেন। এখন বঙ্গবন্ধুর চেয়ে আওয়ামী লীগে শেখ হাসিনা অনেক বেশি পপ। এটা কিভাবে? আপনাকে একটা জিনিস বলবো, আমি কিছু কিছু জিনিস নিরাসক্ত ভাবে ভাববার শিখেছি। আমার ভীষণ প্রিয় নেতা হচ্ছেন নেতাজি সুভাষ বোস। আমি নেতাজি সুভাষ বোসের কারণে মহাত্মা গান্ধীকে কোনো মানুষই মনে করত। নেতা তো ভারতের পিতা তো দূরের কথা, আমি তাকে মানুষই মনে করি। পণ্ডিত জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাকে আমি মানুষ মনে করতাম না। যদিও স্বাধীনতার কারণে ইন্দিরা গান্ধীকে আমি মায়ের মতো সম্মান করি, তারপরে ওটা মনে করতাম। তার কারণ আমার নেতা আমার কাছে প্রিয় নেতাজি সুভাষ বোস। আমি ছেলেবেলায় লেখাপড়াও করি। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আমি যখন একেবারে কর্মহীন ছিলাম একটা সময়, তখন আমাকে বই আকর্ষণ করছে, এবং সেই আকর্ষণে এসি সেন, অমরেশ চন্দ্র সেন বলে একটি লোকের অবদান অসাধারণ। উনি আমাদেরকে একদিন একটা বই দিয়েছিলেন, হাসু ভানু, 3 খণ্ডের বই। 50 সালে বাংলাদেশ থেকে ভারতে
যে হিন্দুরা গিয়েছিলেন তাদের নিয়ে ঘটনা, সেটা পড়েই আমি আস্তে আস্তে বইয়ের দিকে আমি আকৃষ্ট হয়েছি। এখন বই পড়তে ভালো লাগে, বই না পড়লেই বরঞ্চ খারাপ, না পেলেই খারাপ লাগে। এবং কোনো জায়গায় একক থাকলে বই ছাড়া থাকা আমার জন্য কষ্টকর। বইটা পড়ে আমি, যে নেতাজি আমার নেতা, যার জন্য আমার সমস্ত হৃদয়, যাকে আমি একদম অসাধারণ বিরাট, সেই মহাত্মা গান্ধী, পন্ডিত জওহরলাল নেহেরু, এদেরকে আমি ঘৃণা করতাম। বই পড়ে পড়ে তাদের পক্ষের লেখাগুলো পড়ে পড়ে আমি বুঝলাম এটা তিনজন একজন আরেকজনের শত্রু না, তারা তিনজনের দিকে ছিলেন। নেতাজি সুভাষ তার দিকে 100% সঠিক, পন্ডিত জওহরলাল নেহেরু তার জায়গায় তিনি 1000 গুণ সঠিক, মহাত্মা গান্ধীর কোন তুলনা। তো সেই জন্য কথাটা আমি বলেছি। তার মানে আপনি বলছেন শেখ হাসিনার জায়গায় সঠিক? নিঃসন্দেহে সঠিক না হলে এই অবস্থান কেন সৃষ্টি? সঠিক থাকলে এই অবস্থান তৈরি হলো কেন? তার জন্য এটাই সঠিক। তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন তার ফল এইটাই পড়বে। আমি আপনার কাছ থেকেই জানতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আসা, আওয়ামী লীগের নেতৃত্বে আসার পিছনে যেমন তোফায়েল ভাই, রাজ্জাক ভাইরা কাজ করেছেন, আপনারা 75 পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পর যে প্রতিরোধ গড়ে তুলেছেন, এটা তো আওয়ামী লীগের জন্যই করেছেন, বঙ্গবন্ধুর জন্যই তো করেছেন। আওয়ামী লীগের জন্য করেছি, শুধু বঙ্গবন্ধুর জন্য করেছেন? স্বাধীনতার জন্য করেছি, বঙ্গবন্ধুর জন্য করেছি, মুক্তিযুদ্ধের জন্য করেছি। শুধু আওয়ামী লীগের জন্য কোনো, দেশের জন্য, জাতির পিতার জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য করা হয়। একটা নেতাকে হত্যা করা যায় না, একটা জাতিকে হত্যা করা যায় না। যে সময় শেখ মুজিবকে হত্যা করা হয়েছে সেই সময় জাতীয় চেতনাকে হত্যা করা হয়েছে। আজকে যত কথাই বলুক, 200 বছর তো বাঁচবেন না, 200 বছর পরে দেখবেন শেখ মুজিব এই বাংলাদেশ মহান নেতা, অবিসংবাদিত নেতা। এবং ইতিহাস কখনো 100 বছর আগে শুরু হয় না। ইতিহাস তো মানুষ লেখা শুরু করে একটা দেশের 50 বছরের পরে শুরু হয়। আমি এটাই বলছি, তখন বিতর্ক থাকে, লেখা শুরু হয় 100 বছর পরে শুরু হয় একটা ইতিহাসটা, এবং সেই ইতিহাসে বড় জোর 10% ভুল থাকে, বাকি 90% যা ঘটনা তাই থাকবে, নির্মম থাকবে। জি একদম। আর আপনারা আপনি বলছিলেন বঙ্গবন্ধু হত্যার কথা, যে বঙ্গবন্ধু হত্যা করে একটা জাতিকে, বঙ্গবন্ধুকে হত্যা করে একটা জাতিকে আসলে হত্যা করা হলো। আলটিমেটলি তো তাই, একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। একটা মানুষ ওখানে হত্যা করা হয়নি, হ্যাঁ, একটা মানুষকে ওখানে হত্যা করা হয়, একটা জাতিকে হত্যা করা হয়, একটা জাতিকে, একটা আদর্শকে, একটা কি বলবো, সারা পৃথিবীর বিরুদ্ধে, সারা পৃথিবীর শক্তির বিরুদ্ধে যে আমরা জয়ী হয়েছিলাম, বৃহৎ শক্তিগুলোর বিরুদ্ধে, সেই জয়টাকে ছিনিয়ে নেওয়ার জন্য শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, সেই বিজয়কে হত্যা করা হয়েছে। সেই কথা সূত্র ধরে আসে আজকে কি আপনার মনে হচ্ছে যে সেই বিজয়কে আবার ছিনিয়ে নেওয়ার জন্য নানা রকম এই 5 আগস্টের ঘটনার পর, 5 আগস্টের পর মানে দুপুরের পর থেকে যে নৈরাজ্যটা শুরু হয়েছিল, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল স্মৃতি পুড়িয়ে দেওয়া হলো, বঙ্গবন্ধু বাড়ি পুড়িয়ে দেওয়া হলো 32 নম্বর। তারপরে বঙ্গবন্ধুর একটা স্ট্যাচু খাড়া করা হয়েছিল ইয়েতে, বিজয় সৈনিকে, সেটা অপমান অপদস্থ করে ফেলে দেওয়া হলো, আরো বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া। আপনার কাছে কি মনে হচ্ছে যে সেটা তারই ধারাবাহিকতা? একটা জিনিস আপনাকে বলবো, এখানে অনেকেই বলছে বিপ্লব, অনেকেই বলছে দ্বিতীয় স্বাধীনতা। মানুষের যেমন দুইবার জন্ম হতে পারে না, একদম না, ঠিক তেমনি কোন স্বাধীনতা দুইবার। স্বাধীনতাই আবেগের বশে হয়তো কিছু সময় কেউ কেউ বলার চেষ্টা করেছে। বঙ্গবন্ধুর এই যে স্ট্যাচু গুলো ভাঙা, আমি বলবো এটা ভাঙার চাইতে এটা বানানোই ঠিক হয়নি।
এবং একটা সময় এমন হয়েছিল, বঙ্গবন্ধু হবে, বঙ্গবন্ধু স্ত্রী হবেন, তার ছেলে হবে, মেয়ে হবে, নাতি হবে, পুতি হবে, যে জিনিসগুলো মানুষকে আহত করে, বিক্ষুব্ধ করে, সেই জিনিস করতে না। এবং মানুষের সহ্যের বাইরে শেখ হাসিনার নেতৃত্ব এবং কর্তৃত্ব কাজ করেছে। এটাকে আপনি একটা মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বলতে পারেন। বিএনপি আপ্রাণ চেষ্টা করেছে, তারা মানুষের ওইটাকে অর্জন করতে পারে নাই, আস্থাটাকে। এখানে জামাত আছে, আরো আরো দল আছে, আমরা আছি, মানুষ ওইভাবেই হয়নি। কিন্তু একটা সময় নাম না জানা ছাত্রদের আহ্বান মানুষ বিশ্বাস করেছে এবং ক্ষোভে ফেটে পড়েছে। এটা ক্ষোভের বই। এত সহজভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ বললেন। অনেকেই তো বলছে যে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি রক্ষা করা, যেহেতু সেনাপ্রধান বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আপনাদের সকল দায়িত্ব আমি নিচ্ছি, কোনো ক্ষতি হবে না কারো। হুম এটা উনি বিকেল ৪টায় করেছেন, কিন্তু তার আগেই বিকেল ৩টার দিকেই বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ৩:১২ আগে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এইগুলা তো, যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা তো মোটামুটি আমাদের সেনা বাহিনী যারা মাঠে ছিলেন, যারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, তারা তো দেখছিলেন এরকম কিছু হতে পারে। তারা কি এটা রক্ষা করতে পারতেন না? বিশেষ করে বঙ্গবন্ধুর বাড়ি রক্ষা করতে পারতেন না, নাকি আসলে তারা ছেড়েই দিলেন সব? যেরকম অবস্থাতে গিয়েছিল, সেরকম অবস্থায় সেনাবাহিনী সম্পূর্ণ রক্ষা কবচের মতো ছিল না। আমার চোখে গত ৪০-৫০ বছরে এই আন্দোলন পরবর্তী সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে গৌরব, সবচেয়ে সম্মানজনক। সেনাবাহিনী আমাদের দেশে কটা সেনাবাহিনী, যে বিক্ষোভ সে সময় হয়েছিল, সেনাবাহিনী রুখে দাঁড়াইলেই তারা থামাতে পারত? মোটেই। বিক্ষুব্ধ রুখে দাঁড়াতে যায়ও নেই সেনাবাহিনী, সে চেষ্টাও করেনি। সেটা সেনাবাহিনী অবশ্যই তারা তাদের জায়গা থেকে সঠিক কাজ করেছে। কিন্তু আমি বলছিলাম যে কিছু সম্পদ রক্ষার ব্যাপারটা, যেমন ধরেন আমি বঙ্গবন্ধুর বাড়ির কথা বললাম, এইটা আমি আপনাকে বলবো যে বাংলাদেশের আরো অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমার কোনো শোক আফসোস ছিল না, কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি পোড়ায় প্রচুর শোক আফসোস আছে। আপনি নিশ্চয়ই চেঙ্গিস খানের নাম শুনছেন। ইতিহাসে চেঙ্গিস খান মস্ত বড়, হালাকু খান, চেঙ্গিস খান, নাদির শাহ। চেঙ্গিস খান বাগদাদের সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে। আমার কাছে বঙ্গবন্ধুর বাড়ি পোড়াইছে তো কঠিন মনে হয়েছে। মনে হয়েছে ওর আগে আমার মৃত্যু হলে ভালো হবে। যেখানে মৃত্যু অবধারিত, তার কোনো বিকল্প নাই, তাহলে ওর আগে হলে কি ক্ষতিটা ছিল? কিন্তু তা হবার পথ নাই। আমাদের জন্ম যেমন সুনির্দিষ্ট সময়ে হয়, মৃত্যুটাও আল্লাহ প্রদত্ত সুনির্দিষ্ট সময়ে। এই যে ঘটনাটা হয়েছে, নিশ্চয়ই এমন কিছু করার জন্য তো লোক থাকে। আন্দোলনকারীরা এটা করেছে, এটা এখন আমি বিশ্বাস করি না। কিন্তু এটা বেরিয়ে আসবে, পুরোপুরি বেরোবে কারা করেছে, কাদের ইন্ধনে। এটা না হলে সব থেকে ভালো হতো, এই আন্দোলনের পুরোপুরি সফলতা হতো। এই রকম একটি দুর্ঘটনা, একে দুর্ঘটনাও বলা যায় না, এটা দুর্ঘটনার চাইতেও খারাপ ঘটনা। এটা এ নিয়ে
এই আন্দোলনকারীরা, এই সরকার দুঃখ প্রকাশও করেনি। যারা এটা ঘটিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনার কথাও বলে নেই। বাংলাদেশে দু একটা জিনিস ইতিহাসের পাতায় জায়গা পাবে, তার মধ্যে এই ঘটনাটা জায়গা পাবে যে 32 নম্বরের বাড়িটা পোড়ানোর ব্যাপারে পরবর্তী যারা সরকারে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তারা কোনো পদক্ষেপ নেননি। আপনার নিশ্চয়ই মনে পড়ার কথা, মনে আছে নিশ্চয়ই, প্যারিস থেকে যখন রওনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্যারিসে সাংবাদিকরা বাংলাদেশের সহিংসতার কথা তুলে ধরেছিলেন এবং বলেছিলেন যে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, গণভবন লুটপাট করা, ভাঙচুর করা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, মব ভায়োলেন্স চলছে। উনি এক বাক্যে বলেছেন সব শেখ হাসিনার জন্য। মানে উনি কি দায়টা, উনি যখন দায়িত্ব নেওয়ার জন্যই আসছেন, তখন ওনার এই বক্তব্যটা আসলে দায়টা এড়ানোর চেষ্টা কিনা? না, আমার কাছে সেমন মনে হয়। একটা সৎ সরল মানুষের যে সদুক্তি বলে আমার মনে হয়। তাহলে মেটিকুলাস ডিজাইন, ওয়েল ডিজাইন, নট সাডেন, ওয়েল লিডারশিপ, এগুলা কি সহজ সরল স্বীকারোক্তি? সবই সহজ সরল হবে তা না, কিন্তু একটা মানুষের কিছু কিছু সময় থাকে যেখানে একদম হৃদয় থেকে কিছু কথা বেরিয়ে আসে। প্যারিসে অধ্যাপক ইউনূসের ওই কথাটা যে সব দায় শেখ হাসিনার। আজকে আপনি আওয়ামী লীগের কাউকে দায়ী করতে পারবেন, দায় দিতে পারবেন, আর সে দায় নেবে না, যেহেতু আপনি পার্টির নেতা, যতই যা কিছু করুক কৃষক শ্রমিক জনতা পার্টি, সব দায় আপনার উপরই যাবে। না, সব দায় আমার উপরে যাবে না যদি গণতান্ত্রিক দল গণতন্ত্রে চলে। এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তো বড় রাজনৈতিক দল, তো গণতান্ত্রিক অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা নাই। তা না তাহলে যে গণতান্ত্রিক দল না। অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা নাই। একটি কথা, রাজনৈতিক দলের সভাপতি হিসেবে তার উপর অনেক বেশি পরিমাণে দায়ভার যাবে, কিন্তু ইন এ বডি দায়ভার তার উপরেই থাকে। একটা গণতান্ত্রিক দলে একদম নেতার খেয়াল খুশি মতো কোনো কাজ হওয়া উচিত। একদম না, একদম না, মোটেই না। একটা দেশ চালাতে গেলে আসলে ঘরের অভ্যন্তরে চর্চাটা, গণতান্ত্রিক চর্চাটা খুব জরুরি। আমরা একটু আগে আপনি বলছিলেন যে একদম মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি এটা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে দাঁড়িয়ে বললেন দিস ইজ মেটিকুলাসলি ডিজাইন, ওয়েল ডিজাইন, দিস ইজ নট সাডেন, এবং কার পর কারা নেতৃত্ব, কাদের সিদ্দিকী গ্রেফতার হয়ে গেলে তারপর কে আসবে, তারপর কে আসবে, তাই সে গ্রেফতার হলে তারপর কে আসবে, এরকম সব নেতৃত্ব তৈরি করা ছিল, মাস্টার মাইন্ড ছিল। তারপরও কি মনে হবে যে এইটা আসলে একদম সহজ সরল আন্দোলন নাকি ষড়যন্ত্র? আপনি কেন সবকিছুতেই শেখ হাসিনার মতো ষড়যন্ত্র ভাবেন? আপনার একটা দেশ থাকলে একটা সরকার থাকবে, সরকারের কাজ হবে সুন্দরভাবে তার প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখা, আর যারা প্রতিপক্ষ, বিরোধী পক্ষ, তাদের কাজ হবে প্রতি মুহূর্তে সরকারকে আনপপুলার করে, অপ্রিয় করে তার সরকারে যাওয়ার জন্য রাস্তা সৃষ্টি করা। এর মধ্যে ষড়যন্ত্র একটা জায়গার পরে থেকে শুরু হয়। ষড়যন্ত্র সবসময় থাকতে পারে, কিন্তু আপনাকে মনে করতে হবে একটা পর্যায় থেকে ষড়যন্ত্র শুরু হলো। একটা সভা করবে, আপনি ষড়যন্ত্র মনে করবেন। একটা মিছিল করবে, ষড়যন্ত্র মনে করবেন। পোস্টার লাগাবেন, মিছিল কি করবেন, ষড়যন্ত্র মনে করবেন। একটা লেখা লিখবে, ষড়যন্ত্র মনে করবেন। তাহলে আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। ষড়যন্ত্রের ব্যাখ্যা আলাদা হওয়া উচিত। ষড়যন্ত্র ওর পিছনে, ওকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এবং সব সময় ষড়যন্ত্র হবে না। আর ষড়যন্ত্র ছাড়াও অনেক কাজ হবে না। সবকে আপনি যদি ষড়যন্ত্র ভাবেন তাহলে শ্বাস নিতে পারবেন না। সবাইকে স্পেস দিতে হবে। যদি শেখ হাসিনা
রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক স্পেস দিতে পারত, বিএনপিকে চোর ডাকাত না বলতো, জামাতকে এইভাবে গালাগালি না করতো, তাহলে আজকের এই অবস্থা হতো। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আপনারা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে স্বাধীন করেছিলেন বলেই আমরা এখানে আজকে কথা বলতে পারতেছি বা আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস আমেরিকা একটা ইন্টারভিউ দিয়েছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে, যে উনি বলছিলেন যে সব রিসেট বাটন হয়ে গেছে। এই রিসেট বাটনটা উনি কেন বললেন? এবং আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধের যত স্মৃতি আছে সব জায়গায় এক ধরনের আক্রমণ হচ্ছে, মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ভেঙে ফেলা হয়েছে। আপনি তো নিশ্চয়ই মুজিবনগরে গিয়েছেন, সেখানে যে একটা কমপ্লেক্স তৈরি করা হয়েছে সেখানে সব কিছু ভেঙে ফেলা হয়েছে। বা ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলা রোডের বিসির বাসভবনের সামনে যে স্বাধীনতার যে স্মৃতিসৌধগুলো আছে সেগুলো সব ভেঙে ফেলা হলো। এইগুলা কি আসলে এই জাতিসত্তাকে অস্বীকার করা, একটা জাতিকে শেষ করে দেওয়া, মানে আমরা যে স্বাধীনতাটা এনেছিলাম, আপনারা যে স্বাধীনতাটা এনেছিলেন সেটাকে আসলে ছিনিয়ে নেওয়ার একটা পরিকল্পনা কিনা, চেষ্টা কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? একটা জিনিস আপনাকে বলি, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা যোদ্ধা, এখানে মারাত্মক বৈষম্য আছে অথবা একটা ভেদ আছে চিন্তার। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত নেতৃত্ব কর্তৃত্ব ছিল রাজনৈতিক ব্যক্তিত্বের, এবং তারা ধীরে ধীরে সফলভাবে সব রাজনৈতিক নেতারা বাংলাদেশকে স্বাধিকার আন্দোলন সেখান থেকে একেবারে মুক্তিযুদ্ধ সূচনা পর্যন্ত সফলভাবে নিয়ে এসছে। 25শে মার্চের পরে সেই রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্ব, রাজনৈতিক কর্তৃত্ব ছিল, নেতৃত্ব ছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে রাজনৈতিক লোকজন ছিল, রাজনৈতিক কর্মী ছিল না। যুদ্ধটা যখন শুরু হয়ে যায় তখন অরাজনৈতিক দেশপ্রেমিক রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ ছাত্র এরা ঝাঁপিয়ে পড়েছে এবং এরা বৃহৎ পরিমাণে ঝাঁপিয়ে পড়েছে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন সমস্ত কর্তৃত্ব নেতৃত্ব ছিল রাজনৈতিক লোকেদের হাতে, আর মুক্তিযুদ্ধ যখন শেষ হয় অথবা স্বাধীনতা যুদ্ধ যখন শেষ, তখন যুদ্ধের কর্তৃত্বটা পুরোটাই ছিল অরাজনৈতিক লোকজনদের। প্রায় সব, আমরা 2-4 জন আলাদা, কিন্তু সাধারণ মানুষ তারা সবাই দেশপ্রেমিক। অবশ্যই রক্ত দিয়েছে যারা, তাদের 90% রাজনীতির সঙ্গেই তারা জড়িত ছিল না, কিন্তু তারা দেশকে চেয়েছে, দেশের ভালো চাইত। অন্তত 50% লোক মারা গেছে, তারা কিছু জানতেই না তারা কেন মারা গেল, কারণ আচমকা গুলি চালিয়ে মারা হয়েছে। এবং এই যে একেবারে অরাজনৈতিক লোকেরা যুদ্ধটা করলো, যুদ্ধের একেবারে 90% কৃতিত্ব যাদের, প্রত্যক্ষ যুদ্ধ, অস্ত্র হাতে যুদ্ধে, দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে তাদেরকে কিন্তু মাথায় তুলে নাচা হয় নাই না। প্রত্যেক নেতাই মনে করেছে, এখানে 4-5টা নেতা যদি বাদ দেন, তোফায়েল আলম সাহেব, রাজ্জাক সাহেব, ওই পাশে শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, এইরকম 10-12 জন যারা টপে ছিলেন, এদেরকে বাদ দিলে আর যারাই ছিলেন তারা প্রত্যেকেই রাজনৈতিক চ্যালেঞ্জে পড়েছে।
সেটা দিনাজপুরি বলেন, নোয়াখালী বলেন, নিশ্চয়ই বলেন, নোয়াখালীর যে রাজনৈতিক নেতাটা ছিলেন, দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই তিনি এসে দেখেছেন যে মুক্তিযুদ্ধে যে লিড করছে তার পপুলারিটি, জনপ্রিয়তা ওই নেতার সাথে বেশি গেছে। আমি কি বুঝাতে পারছি? আমি আপনাকে বুঝাতে পারছি। আমার নেতা ছিলেন প্রত্যক্ষ সামনাসামনি আমার বড় ভাই লতিফ সিদ্দিকী। ৭১-এর ২৫শে মার্চ কেন, ৩রা এপ্রিল আমাদের টাঙ্গাইল ফল করেছে পাকিস্তানি হানাদার। তখন পর্যন্ত নেতা ছিলেন আমার বড় ভাই লতিফ সিদ্দিকী, আমার সরাসরি নেতা। টাঙ্গাইলের নেতা ছিলেন আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতা ছিলেন আব্দুল মান্নান। তারা দলীয় ভাবে ডাক দিলে যদি ২০,০০০ ২৫,০০০ লোক, আমরা ডাক দিলে ২,০০০ লোক, আমরা ছাত্র ৩,০০০ লোক। আমাদের সাইজ ৩,০০০, তার সাইজ ২০,০০০। কিন্তু যেই মাত্র ১৬ই ডিসেম্বর আসলো, দেশ স্বাধীন হলো, তখন টাঙ্গাইল আওয়ামী লীগ ডাক দিলে যদি ৫০,০০০ লোক হতো মিটিং করলে, কাদের সিদ্দিকী ডাক দিলে ৫ লাখ লোক স্বাধীনতার পর। হতো কি হতো না? হতো। বাস্তব। যদি আওয়ামী লীগ ডাকলে ৫০,০০০, কাদের সিদ্দিকী ডাকলে ৫ লাখ, ১০ গুণ। আর ওই নেতৃবৃন্দের কি করা উচিত? কাদের সিদ্দিকীকে নেতৃত্বে আনা উচিত। আর যদি না আনা হয় তাহলে কি করা? অবিচার করা হবে। অবিচার সেটা পরের কথা। যদি না আনা হয় তাহলে কি করা উচিত? আপনি যত সহজে বললেন, ওনারা ৩০, ৪০, ৫০ বছর যারা নেতৃত্বের ওখানে এসছেন, আর কাদের সিদ্দিকী ৩রা এপ্রিল থেকে ১৬ই ডিসেম্বর সেইখানে এসে গেলেন আর তাকে সব দিয়ে দিলেন। আপনার মতো অত সহজ হওয়ার কথা হবে না। স্বাধীনতার আগে আমাকে কেউ দেখলে কি বলতেন? এই তুমি লতিফের ভাই না? যারা লতিফ সিদ্দিকীকে লতিফ বলে ডাকে তারা আমাকে দেখে, এই তুমি লতিফের ভাই না? কেউ বলতেন তুমি লতিফ সিদ্দিকীর ভাই না, লতিফ ভাইয়ের ভাই না? স্বাধীনতার আগে। স্বাধীনতার পরে লতিফ ভাইয়ের সঙ্গে দেখা হলে তাকে কি বলতেন? অনেক লোকে আমরা কাদের সিদ্দিকীর ভাই না, এখনো বলে কোনো কোনো জায়গায়। এটা তার মেনে নেওয়া উচিত? কঠিন প্রশ্ন। উচিত। মেনে নিতে হলে অনেক শক্তির দরকার, নিজের সাথে যুদ্ধ করে। কিন্তু এটা অত সহজে উচিত না। আজকে হয়তো উচিত, ৫০ বছর পার হয়ে এসছে, কিন্তু সেদিন কোনো মতেই উচিত ছিল না। যে কাদের সিদ্দিকীকে ছোট্ট পোলাপান রেখে ওনারা দেশ ত্যাগ করলেন, মাত্র ২০০ কয়েকদিন পরে এসে তাকে একটা মহিরুর মতো দেখলেন, আর তাকে সহজে মেনে নেবেন? মেনে নেওয়া উচিত? কেউ মেনে নেয় নাই। সেই জন্যে স্বাধীনতার পরে পরে মুক্তিযোদ্ধাদেরকে অবহেলা করা হয়েছে, তাদের বদনাম করা হয়েছে, অপ্রিয় করা হয়েছে। আজকেও সেই জিনিস হচ্ছে। আজকে যারা সেদিন করেছিলেন আজকে তারা সহ একজোট হয়েছেন, অপমানিত হচ্ছেন। একজোট হয় নেই, তাদের বিরুদ্ধে জোট হয়। এটাই সব। তাহলে আমার প্রশ্নটা ছিল, অনেক লম্বা গল্প শুনলাম, এটা চমৎকার, এই অনেক জিনিস শিখলাম। আমার প্রশ্নটা ছিল, তাহলে এই মুহূর্তে এই ৫৪ বছরের পর বাংলাদেশ, ৫৪ বছরের বয়সে বাংলাদেশে তার সেই যে আপনি বলছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করা মানে বঙ্গবন্ধুকে হত্যা না, শেখ মুজিবকে হত্যা না, জাতিকে হত্যা। আজকে ৫৪ বছরের মাথায় আইসা মনে হচ্ছে কিনা যে আসলে আমরা সেই বঙ্গবন্ধুকে হত্যা করে যে জাতিকে হত্যার চেষ্টা হয়েছিল সেই চেষ্টাটা এখনো অব্যাহত?
নিঃসন্দেহে এতে আমার আপনার প্রতি মানে এটা বলায় আমার কোনো সন্দেহ নাই, সবকিছুরই ধারাবাহিকতা থাকে। বঙ্গবন্ধুকে হত্যার পরে যদি আমরা বঙ্গবন্ধুকে সার্বিক করতে পারতাম, সকলের দ্বারে নিয়ে যেতে পারতাম বঙ্গবন্ধু সকলের, তাহলে আজকের এই ঘটনাটা হতো না। তার মেয়ের নেতৃত্বে কর্তৃত্বে বঙ্গবন্ধু যেমন আন্তর্জাতিক প্রেক্ষাপটে যতটা ছিলেন সেখান থেকে কমে এসেছে, জাতীয়ভাবে মানুষের ঘরে ঘরে যতটা জায়গা তার ছিল সেই জায়গাটা কমে গেছে, কমানো হয়েছে। বঙ্গবন্ধুকে কিন্তু শেখ হাসিনা আর যাই করুক দলীয় করতে পারেননি, পারিবারিক একটা অবস্থানে নিয়ে এসেছেন। উনি যদি জাতীয় পর্যায়ে তাকে রাখা যেত তাহলে আজকের এই ঘটনা ঘটত। আচ্ছা, এই একটা প্রশ্ন সবাই বলেন যে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে তার ব্যক্তির সম্পদ বানিয়ে ফেলছেন, আওয়ামী লীগের সম্পদ বানিয়ে ফেলছেন, পরিবারের সম্পদ বানিয়ে ফেলছেন। কিন্তু ৭৫-এর 15 আগস্টের পর 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তখন কি বঙ্গবন্ধুকে আসলে জাতি সর্বজন করা গেছিল? কেউ করছিল? আপনাকে কি বলবো, আপনার বয়স কম। মুক্তিযুদ্ধের সময় যার বাড়িতে 2টো মানুষ মারা গেছে, 3টে মানুষ মারা গেছে, সেও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি শেখ মুজিবকে ভালো রাখো। আপনাকে ভাবতে হবে আমাদের মুক্তিযুদ্ধটা শুধু আমাদেরই না, মুক্তিযুদ্ধটায় পৃথিবীর যারা শক্তিশালী দেশ সবকটি দেশের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ ছিল। সবকটি দেশকে আমরা যখন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমরা জয়লাভ করলাম তখন ওরা কি খুব আনন্দ পেয়েছে? প্রশ্নের এটা না, তাহলে প্রতিশোধের আগুনে জ্বলছিল। আগুনে জ্বললে তাহলে যে মানুষটার কারণে তারা এইরকম লজ্জিত হলো সেই মানুষটাকে স্বস্তিতে থাকতে দেবে? প্রশ্ন এটা না। তাহলে সেই মানুষটাকে খুন করেছে, যে তারাই বা কি অন্যায় করেছে, আর বঙ্গবন্ধু নিহত হয়ে কি অন্যায় করছে? এটাই ছিল যে এইরকম শক্তিশালীদেরকে হারাইয়ে দিলে তারা যখন পাবে তখনই তারা আমাকে হারাবার চেষ্টা করবে, এবং সেটাই হলো বঙ্গবন্ধুর মৃত্যু। বঙ্গবন্ধুকে এমনি কেউ মানে ওই ডালিমের বউ হয়েছে অমুকের হয়েছে এগুলা না, বঙ্গবন্ধু হলো আমেরিকা হারছে তার কাছে। আমেরিকা হারছে, চীন হারছে, আমেরিকা হারছে, আমেরিকাই হারছে, মুদ্রা কথা এটা। কেন সারা পৃথিবী না, আমেরিকার নেতৃত্বেই তো পৃথিবী, সারা পৃথিবীর একটা জিনিস আপনি জানবেন, এরকম জিনিস খুব কম হয়। সারা পৃথিবীতে সবকটা দেশের জনগণ আমাদেরকে সাপোর্ট করেছে। পৃথিবীতে যতগুলো বড় বড় সরকার ছিল, সরকার আমাদের বিরুদ্ধে ছিল, জনগণ আমাদের পক্ষে। আমেরিকার 50% জনগণ আমাদের পক্ষে ছিল। আপনি যদি ব্রিটেন বলেন, ব্রিটেনের 90% জনগণ আমাদের পক্ষে ছিল। এখন জার্মান বলবেন, ফ্রান্স বলবেন, ইটালি বলবেন, জাপান বলবেন, যাই বলেন না, তার মানে আমরা একটা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে আমরা পৃথিবীতে সেরা ছিলাম। তার মানে এই যে 75 পরবর্তী সময়ও বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে চেষ্টা করা হলো, এবং সেই তারাই এখনো আবার বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করছে। যেমন 5 আগস্টের পর যার নতুন সরকার হলো, নতুন সরকারে তরুণ 2জন, আমাদের তো বয়সের অর্ধেক, আমি তো আপনার বয়সের অর্ধেক, আমার বয়সের অর্ধেক না, যে তরুণ 2জন আসলেন, তারা একদম সরাসরি বললেন যে জাতির পিতা আমরা মানি না, আমাদের জাতির পিতা 5জন, 4-5জন। বঙ্গবন্ধু হ্যাঁ স্বাধীনতার ভূমিকা রাখতেন, এটা ইতিহাসে যতটুকু থাকবে। ইতিহাসে কি থাকবে না থাকবে এটা তো আপনিও বললেন। গতকালকে আমি একটা শুতে, আমার রাতের শুতে একজন বলছিলেন, আমরা যেভাবেই বঙ্গবন্ধুকে মূল্যায়ন করি না কেন, 100 বছর পরে বঙ্গবন্ধু হবেন ইতিহাসের মহানায়ক, এবং এটাই সত্য। তা আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমরা যতই ছোট করি না কেন,
আপনাকে যে যতই ছোট করার চেষ্টা করুক না কেন, আপনি বঙ্গবীর বঙ্গবীরই থাকবেন। এটা আমার ব্যক্তিগত মত। 100 বছর পরে 100 বছর পরে বঙ্গবীরই থাকবেন। আপনার প্রজন্ম যদি আমরা মনে রাখে বঙ্গবীর নামে একজন ছিলেন, তাহলে অবশ্যই থাকবেন 100 বছর পরে। এখন প্রশ্নটা হলো, এই যে বঙ্গবন্ধুকে জাতির পিতা না মানা, এই যে আমাদের 4-5 জন জাতির পিতা, আমাদের তো বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা মুক্তিযুদ্ধ শুধু না, ওই একটা জিনিস শুনবেন, ছোটরা অনেক কথা বলতে পারে, একটা মানুষের 4-5 জন বাপ হয় না। অ্যাবসলিউটলি না, 2 জন বাপ হয় না। মানব জাতির একটি বাপ। একটি দেশের একটা প্রচলন আছে যে একটা জাতি নয়, দেশের একটা পিতা হয়, এবং সব দেশেরই পিতা আছে, আমাদেরও পিতা আছে। উনি জানেন না বা সে সময় উনি ছিলেন না, একটা জিনিস জানবেন, বাবা মা জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম করে, কষ্ট করে সন্তানকে বড় করে। বাবা মা যে কতটা আদর দিয়ে, বুকের ভিতরের আকুতি দিয়ে সন্তান বড় করে, এটা অনেক সন্তানই বোঝে না। এবং বহু সন্তান পাওয়া যায় বড় হয়ে বাবাকে স্বীকার করে না, মাকে স্বীকার করে না। কারণ আমাদের দেশের এটা পাওয়ায় অভাব হওয়ার কথা না, কিন্তু এটাই সত্য না। সত্য যেটা সেটাই সত্য। একদম। আমরা শেষ পর্যায়ে আসছি, আরো কিছু 2-4টা প্রশ্ন করি। সংবিধান, আপনাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান, আপনার বড় ভাই সেদিন বলছিলেন আমরা আসলাম, যুদ্ধ জয় করলাম, তারপর বঙ্গবন্ধু গণপরিষদ ডাকলেন আমাদেরকে নিয়ে, আমরা যারা নির্বাচিত ছিলাম গণপরিষদ হলো, গণপরিষদ 72-এর সংবিধান রচনা করলো। এর মধ্যে উনি অনেক গল্প বলছেন, সেটা তো আপনি জানেন। সেই সংবিধানের 4টা মূল নীতি আছে, হ্যাঁ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। তো সেখান থেকে 3টাকে ছুড়ে ফেলার জন্য নতুন সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছেন, সেটা আরেক প্রশ্ন। কিন্তু কথায় কথায় এই যে যুবকরা আন্দোলন করলেন কোঠার জন্য, যে যুবকরা 3 তারিখ পর্যন্ত কোঠার আন্দোলন করেছেন, তরুণরা কোঠার আন্দোলন করেছেন, 3 তারিখে বলেছেন এক দফার দাবি শেখ হাসিনার পতন, শেখ হাসিনা সরকারের বিদায়। ওকে, তার আগ পর্যন্ত তাদের কিন্তু কোনো ডিক্লারেশন ছিল না যে আমরা এটার জন্য আন্দোলন করতেছি কোটার বাইরে। 3 তারিখ পরে 5 তারিখেও এটা তাদের ডিক্লারেশন ছিল না। আমরা লক্ষ্য করলাম আগস্টের শেষ হয়ে গেল, সেপ্টেম্বরে এসে তারা আস্তে 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 তাদের নানা দাবি দেওয়ার কথা বলছিলেন। অক্টোবরে তারা একটা ডিক্লারেশন দিলেন যে সংবিধান চুরে ফেলতে হবে, 72-এর সংবিধানের কবর রচনা করতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে, মুজিববাদী সংবিধান ফেলে দিতে হবে। এটা কিভাবে দেখছেন? আসলে সংবিধান তো কোনো রাত খাতা না, এটা ইচ্ছে করলে ফেলা যায় না। এখন 2000-2500 লোক এই আন্দোলনে শহীদ হয়েছে। অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে যে 30 লাখ মারা গেছে না 29 লাখ মারা গেছে, থাকতে পারে। ও নিয়ে প্রশ্নটা না করাই ভালো। সুপুত্র বাবার সমালোচনা করে না, একদম না। এবং আমি একজন মুসলমান হিসাবে হাদিস কোরআনে যে সমস্ত দেখেছি তাতে স্পষ্ট করে বলা যে মা এবং বাবা তার যত রকমের অন্যায় আর অপরাধ হোক, সন্তানের সেটা বলবার কোন অধিকার নেই। সংবিধানটা রাবখাতা না, ইচ্ছে করলে আপনি তাকে ফেলে দিতে পারবেন না। আমি মাসখানে আগে বোধহয় এক জায়গায় লিখছিলাম যে সংবিধানে কিছু জিনিস আছে যেটা রাষ্ট্রও বদল করার ক্ষমতা। তার মধ্যে এই যে বললেন মৌলনীতি, এটা রাষ্ট্রও বদল করতে পারবে না, পার্লামেন্টের বদল করার কোনো ক্ষমতা নেই।
হ্যাঁ, নতুন রাষ্ট্র যদি আপনি জন্ম দেন তাহলে হইতে পারে। বা পার্লামেন্ট যদি 2/3 একমত হয় যে আমরা 2/3 না, সমস্ত পার্লামেন্ট যদি এক হয় তবে ওই 4 মৌলনীতি আপনি সংবিধান থেকে বাদ দিতে পারবেন না, এটা সংবিধানই বলে দিয়ে নতুন রাষ্ট্র তৈরি করে নিশ্চয়ই হয়। তাহলে যারা এই কাজটা করতেছেন, যারা এই কবর দেওয়ার কথা বলেন, প্রক্লামেশন ঘোষণা করার কথা বলেন, আমরা এত তারিখ প্রক্লামেশন ঘোষণা করবো, এত তারিখ মুজিববাদী সংবিধান কবর রচনা করবো, এটা কি রাষ্ট্রদ্রোহের শামিল না? সংবিধানটা মুজিববাদীও না, কোনো বাদীও না। সংবিধান বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে অর্জন করা একটা জিনিস, সেটা যাদের মাথায় নাই, বিবেচনায় নাই, হবে সময় হবে, একটু মানুষের আসতে সময় লাগে। এবং আপনি যেটা বলছেন এটাকে অস্বীকার করবো কি করে? এটা একটা অপরাধ। অপরাধের শাস্তি, হ্যাঁ, শাস্তি যোগ্য অপরাধ, কিন্তু সব সময় সব কাজের জন্য সবাইকে শাস্তি দেওয়া হয় না। এখন পর্যন্ত হয়তো এদেরকে দেওয়া হবে না, কিন্তু অনেক দূর গেলে নিশ্চয়ই শাস্তির আওতায় হয়তো আসতে পারে। একদম। আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে যেভাবে দেখি না কেন আমরা, আওয়ামী লীগ তো একটা পুরনো রাজনৈতিক দল এবং তার শিকড়ও অনেক গভীর। অনেকেই বলেন আওয়ামী লীগ বট গাছ, কলা গাছ না বা পাট গাছ না। এই আওয়ামী লীগের আজকের যে চিত্র, 75 পরবর্তী আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগের মধ্যে, এই 5ই আগস্টের পরবর্তী আওয়ামী লীগের মধ্যে আপনি কি তফাৎ দেখেন? হাজার গুণ তফাৎ ছিল, হাজার গুণ। আজকে কোনো আওয়ামী লীগ নাই, আজকে যেটা আছে এটা হাসিনা লীগ। আর 75-এ অনেকটা আওয়ামী লীগ ছিল। একটা জিনিস আপনি জানবেন, সরকারে গেলে সরকার থেকে পতন হবে, বদল হবে, এটা একটা জানা কথা, খুব স্বাভাবিক। কিন্তু শেখ মুজিবকে হত্যা করা যাবে এটা কারোর মনের মধ্যে ছিল না, জানা ছিল। একটা মারাত্মক অজানা জিনিস ঘটে যাওয়ায় সমস্ত জাতি বিহ্বল হয়ে পড়েছিল। স্বাভাবিকভাবে আওয়ামী লীগের লোকেরাও বিহ্বল। আমি নিজেও কখনো ভাবতে পারি নাই যে বঙ্গবন্ধুকে কেউ হত্যা করতে পারে, এবং যে হত্যা করছে বা করবে সে বাঙালি হতে পারে। তখন বয়স কম ছিল। এখন বুঝি যে আমি তো আমার বিবেচনা দিয়ে চিন্তা করেছি, কিন্তু যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না তার কাছে তো বঙ্গবন্ধু কিছুই না। সেই জিনিসটা আমাদের ভাবনায় ছিল খুব কম ছিল, হয়তো কারো কারো ছিল। আমরা কিন্তু যথেষ্ট আবেগী ছিলাম এবং আমরা যথেষ্ট প্রেমিক ছিলাম। আমি একজন মানুষ, কোনো নারী প্রেম হয়নি আমার। আমি কোনো মেয়েকে একবারও কোনো চোখে তাকিয়ে দেখিনি, কিন্তু আমার মতো বিশ্বপ্রেমিক খুব কম হয়। আমি আমার মাটিকে টাচ করলে, স্পর্শ করলে আমি আমার মায়ের অনুভূতি পাই। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য আমাদের হয়েছে। আমাদের মধ্যে দেশপ্রেম জন্মেছিল বঙ্গবন্ধুর জন্য। সেই জন্য বলছি যে এই ত্রুটি, এই ভুল, যে বঙ্গবন্ধু মারা যেতে পারে, মানে তাকে মারতে পারে, খুন করা, অবিশ্বাস, এটা আমাদের কাছে বিশ্বাসই ছিল, কল্পনাই ছিল। বঙ্গবন্ধু যে কোনো সময় মরতে পারেন, এটা স্বাভাবিক, কিন্তু তাকে কেউ মারতে পারে, খুন করতে পারে, এটা আমাদের ধারণায় ছিল। কিন্তু আজকে আমার মতো মানুষই আপনাকে বলছি যে আমরা তো সারা পৃথিবীতে আমরা বৃহৎ শক্তিকে আমরা হারিয়েছিলাম। যেহেতু তারা হারছে, সেহেতু তাদের তো খুব থাকার কথা, তারা আমাদের তো হারাবেই। সেই হারানটাই আমাদেরকে 75-এ হারিয়েছে। এবং আমরা যদি সংযত থাকতে পারতাম, আমরা যদি ওটা একটু চিন্তা করতাম, ওটা যদি রুখে দিতে পারতাম, আজকে দেশের অবস্থা অন্যরকম হতো, আজকে আলোচনা অন্যরকম হতো।
তাই কোনো জিনিস সফল না হলে তার নানা ডালপালা গজিয়ে তার দুর্নাম হয়, তার ব্যর্থতা সামনে তুলে ধরা হয়, সেটি করা হয়েছে। আওয়ামী লীগ কি আবার পুনর্গঠন হবে বলে আপনি মনে করেন? অনেকে মনে করেন যে আওয়ামী লীগের নেতৃত্বে আপনার মতো লোককে আনা উচিত এবং আওয়ামী লীগ পুনর্গঠন হওয়া উচিত এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। শোনেন, একটা জিনিস আপনাকে বলি, আমাদের তো জীবন পার হয়ে গেছে, আর কত? আমি যখন মুক্তিযুদ্ধ করেছি তখন 50 বছরের কাউকে দেখলে মনে হতো বৃদ্ধ, বুড়ো। আমার এখন 80 বছরের এক বছর কম আছে। আমি তো আর সে 25 বছরের যুবক হব না। আরেকটা কথা আপনাকে বলি, আমাকে কেউ কোনোখানে বসিয়ে দেয়নি কোনোদিন। আর বসিয়ে দেওয়ার আরামটা কি আর কষ্টটা কি ওটাও আমি বুঝি না, দেখিনি। বাকি সময়টা যা আছে, আল্লাহ যেটুকু চেতনা দিয়েছে, বিবেক বিবেচনা দিয়েছে, আমার যদি বিবেক বোধ থাকে, বোধ যদি নিয়ে যায় আল্লাহ, কিছুই করার নেই, কিন্তু বোধ থাকে, কেউ আমাকে কোনো কাজে বসিয়ে দিতে পারবে না। একটা জিনিস আপনাকে বলি, আমি আওয়ামী লীগ ছেড়েছি আজকে 26 বছর, বঙ্গবন্ধুকে ছাড়িনি 26 সেকেন্ড। আমি বঙ্গবন্ধুর আছি, বাংলাদেশের আছি, স্বাধীনতার আছি, এবং দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি থাকবো। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়ার জন্য নানা রকম কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আজকেও একজন উপদেষ্টা, যাকে বলা হয় উজিরে খামোকা, দপ্তরবিহীন উপদেষ্টা, সেই দপ্তরবিহীন উপদেষ্টা চাঁদপুরে বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ তো কোনো ব্যক্তির দল না, একটা রাজনৈতিক দল। আবার কোনো কোনো সময় বলে আওয়ামী লীগকে ব্যান করতে হবে। আপনার কাছে কি মনে হয়, আওয়ামী লীগকে ব্যান করা সম্ভব বা ব্যান করা উচিত, কিংবা আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়া উচিত? একটা জিনিস জানবেন আপনি, রাজনীতি নিয়ম মানে না, একদম না। নিয়ন্ত্রণ মানে না। আজকে রাস্তাঘাটে জামাত ইসলাম যেভাবে সভা সমাবেশ করছে, তাদের বক্তব্যে বলিষ্ঠতা আছে। তাদের যে সভা সমাবেশ হচ্ছে, সেই সভা সমাবেশে সম্মানজনক উপস্থিতি আছে। এই জামাতকে কিন্তু শেখ হাসিনা ব্যান করেছিল সরকারিভাবে, আইন আদালতের হিসাবে কিন্তু জামাত ব্যান। রাজনীতি নিয়ন্ত্রণ মানে না। অনেক সময় নিয়ন্ত্রিত থাকে, কিন্তু যখন তারা এই যে 5ই আগস্টের ঘটনা, ওরকম ঘটনা ঘটায়, তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কথা বলার সবারই স্বাধীনতা আছে। যে যতখানি মাপের থেকে বলছেন, অভিজ্ঞতা মস্ত বড় একটা জিনিস, যা খুশি তাই বললেই হবে। বাস্তবতা বলে একটা জিনিস, সেখানে আওয়ামী লীগ জন্ম নিয়েছে দেশের জন্মের আগে। সময় আসুক, দেখা যাক। আওয়ামী লীগের প্রসঙ্গ বললাম, বাংলাদেশের রাজনীতি এখন হচ্ছে নির্বাচন আর সংস্কার, দুটি শব্দ সমার্থক। হ্যাঁ, প্রধান উপদেষ্টা তার একাধিক বক্তব্য বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চাইবে ঐক্যমত্য হবে তখনই নির্বাচন দিয়ে দিব, হয়ে যাবে। গতকালকে তিনি দাবুসে একটা প্রোগ্রামে বলেছেন দেশের জনগণ যখন নির্বাচন চাইবে তখন নির্বাচন দিবে। এই দুটি কথাই, আপনি তো একটা রাজনৈতিক দলের প্রধান, এই দুটি কথার মধ্যেই একটা মস্ত বড় ফাঁক থাকে। জনগণ কি করে চায় এটাকে বুঝতে হবে, নানাজন নানাভাবে বুঝে। রাজনৈতিক দল কিভাবে চায় সেটাও বুঝতে হবে।
অধ্যাপক ইউনূস তার হাইট যতখানি, তিনি কিন্তু 8 তারিখের থেকে সরকারে বসার পর থেকে সেইভাবে উনি যেতে পারেননি। সব দলের সাথে কিন্তু অধ্যাপক ইউনূসের যোগাযোগ নেই। 4-5টা দলের সঙ্গে ওঠা বসা করেই উনি সব দল, সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। নির্বাচিত নন, তাতেই তিনি প্রতিনিধি নন। তারপরে সব দল বলে যা বুঝায়, 3-4টা দলের সঙ্গে ওঠা বসা করাই সব দলকে বুঝায় না। এটা গতানুগতিক কথা। বিএনপি ক্ষমতায় থাকার সময় যা যা বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বা শেখ হাসিনা ক্ষমতায় এসে তার 70-80 কথা তো তিনি বলছেন। এই সরকারি কথা একরকম, বিরোধী কথা আরেক রকম। বিরোধী দলে আপনি গেলে যা বলবেন, আপনি আবার সরকারি দলে আসলে সরকার যা বলেছে সরকারের কথাই অনেকাংশে আমরা বলব। এখানে বিরোধী দলের কথা একরকম, সরকারি দলের কথা। উনি যেটা বলছেন ওনার দিক থেকে এখন হয়তো এটাই উনি ঠিক মনে করছেন, বলছেন। এটা জাতি কতটা নিচ্ছে, মানুষ কতটা নিচ্ছে, এবং একজন মানুষ যে কাজ করে তার মধ্যে কতটা দৃঢ়তা থাকে, কতটা সততা থাকে, তার উপরে নির্ভর করে। আপনি নির্বাচন দেখছেন কিনা সহসা? নির্বাচন ছাড়া কোনো পথ নাই। অধ্যাপক ইউনূস 8ই অগাস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। যদি সম্মানের দিক থেকে চিন্তা করেন, ক্ষমতার দিক থেকে চিন্তা করেন, এটা তার জীবনের সবচেয়ে বড় সম্মান, বড় ক্ষমতা। নির্বাচন হবে না, নির্বাচন দেরি হবে, এটার রিভার্স যদি হয়, অপোজিট যদি হয়, অসম্মান, তাহলে কতখানি অসম্মান হতে পারে এটা ভেবে বের করা কঠিন হবে। শেখ হাসিনাকে কতখানি অপমান করা হয়েছে, শেখ হাসিনার চাইতে 10 গুণ বেশি অপমানিত হবে। নির্বাচন খুব তাড়াতাড়ি না দিলে, মানুষের চাওয়া বা আকাঙ্ক্ষিত সময়ের বাইরে গেলে এই অবস্থার সৃষ্টি। এই যে ছাত্র প্রতিনিধিরা যারা ক্ষমতায় আছেন তারা তো বিভিন্ন সভা সমাবেশে বারবার বলছেন, এবং গতকালকে বৃহস্পতিবারে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার দিলেন বিবিসি বাংলাকে, তার জবাবে 2 জন ছাত্র প্রতিনিধি সরকারে আছেন তারা বলেছেন যে, একজন বলেছেন তথ্য উপদেষ্টা, তিনি বলেছেন যে বিএনপি 111 ডেকে আনছে। আবার উনি আবার বিবিসিতে আজকে সাক্ষাৎকারও দিয়েছেন যে বিএনপি 111 এর চেষ্টা করছে। আর আরেকজন বলছেন যে বিএনপি সব দখল করে নিচ্ছে, এই ক্ষমতায় আসার পর সব সুযোগ সুবিধা নিচ্ছে, এই পদ সেই পদ নিছে, এখন তারা নির্বাচন দেওয়ার জন্য এত রক্ত তারা দেন নাই নির্বাচন করার জন্য। কথাগুলো তারা বলতে পারেন, তাদের নেতৃত্বে এরকম একটা আমূল পরিবর্তন হয়েছে, অচিন্তনীয় পরিবর্তন হয়েছে। এই জন্যে তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা বহু বছর ইতিহাসে একটা সম্মান পাবেন। আমার অন্তরে তো তারা সম্মান পাবেনি, কারণ আমি 25 বছর চেষ্টা করে যা পারি নাই, সেই শেখ হাসিনাকে তারা সরাতে পারছে, এটা তারা একটা মস্ত বড় কাজ করছে। কিন্তু তারা 5ই অগাস্ট যে ঘটনাটা ঘটাতে পেরেছে, আজকে তাদের সেই শক্তি নাই, মানুষেরও তাদের প্রতি সেই সমর্থন নাই। তারা সেই সমর্থন রাখতে হলে মানুষের কথা তাদের ভাবতে হবে। দলগতভাবে বিএনপি একটা মস্ত বড় দল, তাদেরকে সম্মান দিতে হবে। আজকে আওয়ামী লীগকে কবর দেওয়া হবে, আওয়ামী লীগ তো বিএনপিকে কবর দিতে চাইছে, পারে নাই।
বিএনপি যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগকে কবর দিতে চেয়েছে, পারে নাই। এটা পারা মুশকিল। এটা ঘটার সম্ভাবনা নেই। আপনি বলছিলেন জামাতের কথা, একটু বলতেই হয়। জামাত এখন বড় বড় বক্তৃতা দিচ্ছে, আওয়ামী লীগকে আগে ক্ষমা চাইতে হবে, তারপরে রাজনীতি করতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধে জামাত ইসলামী দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের বিরোধিতা করেছে, এখনো তারা সেটা স্বীকার করে নাই। এবং এখনো অনেকেই মনে করছেন যা কিছু ঘটছে, এই যে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করা, মুক্তিযুদ্ধকে অপদস্থ করা এবং সংবিধান চুরে ফেলা, এই ছেলেরা যে বলছে, তার পিছনে জামাতের একটা বড় ভূমিকা আছে। কার মুখে, ভূতের মুখে রাম 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 নাম কিনা। আপনাকে একটা কথা বলি, জামাত যে কাজটি করেছে মুক্তিযুদ্ধে, তারা অন্যায় কাজ করেছে। আমার দৃঢ় বিশ্বাস মুক্তিযুদ্ধে তাদের অপরাধের জন্য জামাত একেবারে আন্তরিকভাবে, যেরকম ভাবে বললে আল্লাহ তাআলা গ্রহণ করেন, এরকম ভাবে ক্ষমা প্রার্থনার আগে বাংলাদেশে জামাতের কোনো ভবিষ্যৎ নেই। একদম নিশ্চয়ই হাজার হাজার লোক হচ্ছে, হাজার হাজার লোকই কোটি লোক নয়। জামাত অনেক ভুল করেছে, এখন হয়তো কম করতেছে, এবং এখানে তাদের যথেষ্ট শক্তি আছে। যারা করছে, যারা সফল ৫ই আগস্টের আন্দোলন করেছে, তারা সবাই হয়তো জামাতের হতে পারে, এটা নিশ্চয়ই তাদের সফলতা। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের যে অপরাধ তা মুক্তকণ্ঠে স্বীকার করার আগে তারা দেশের মানুষের প্রাণ পাবে না। জামাতেরা এটা জানে, আমি বহুবার তাদের এটা বলছি। তবে একটা জিনিস আমি আপনাকে বলবো, জামাতি যারা যারা স্বাধীনতার পরে জন্মেছে, তাদের স্বাধীনতার পরের অপরাধকে আপনি ধরতে পারবেন। আমি জামাতের ঘরে জন্মেছি বলে মুক্তিযুদ্ধে আমার বাবা অপরাধ করেছে, আমার চাচা অপরাধ করেছে, সেই অপরাধে আপনি আমাকে অপরাধী বলবেন, এটা আমি বলতে যাব না, আমি এটা মানিও না। বাংলাদেশে জন্ম নেওয়া সন্তানদের আমি বাংলাদেশের সন্তানই মনে করি, বাংলাদেশের সম্পত্তি মনে করি। নীতিগতভাবে তারা হয়তো তাদের বাপ দাদাদের আদর্শকে অনুসরণ করতে পারে, সেটা তাদের ভুল, কিন্তু বাংলাদেশের জন্মানো তাদের ভুল না। বাংলাদেশের অধিকার পাওয়া, অধিকার থেকে বঞ্চিত হওয়া, এটা আমি মনে করি না। আমার সঙ্গে অনেকেরই বিরোধ আছে, অনেক বিরোধ থাকবে। আমি যখন দল করি একটা, আমি দলের জন্য শতভাগ নিজে দিই। আমার দলকে জনপ্রিয় করতে, প্রিয় করতে আমি অন্য দলের সমালোচনা করব, দুর্বলতা তুলে ধরব, মিথ্যা বলতে যাব না। কিন্তু আমি যদি সরকারি ক্ষমতায় যাই, তখন আর আমি আমার দলের না, দেশের, তখন আমি আমার বিরোধী দলেরও। দেশের আমার দলের জন্য যতখানি করব, আমি অন্য দলের জন্য ততখানি করব, হয়তো একটু হবে, কিন্তু আমি করব। এই চেতনার মানুষ আমি, সেই জন্য আমার সঙ্গে অনেকের মিল। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে হলে আসলে কি করতে হবে? আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে হলে সত্যিই মানুষের কাছে মাপ চাওয়া উচিত। আপনি বলছিলেন হাসিনা লীগ, অনেকেই বলেছেন হাইব্রিড আওয়ামী লীগ ভরপুর। এবং এই 5 আগস্টের পরে, আওয়ামী লীগের পতনের পরে আমরা দেখলাম সকল নেতা, অনেক নেতা এখনো দেশে আছেন, আত্মগোপনে আছেন, কিন্তু একটা বড় অংশ তার দেশ ছেড়ে পালিয়েছেন। তারা কি আসলে আওয়ামী লীগ করলেন, নাকি ওই যে হাইব্রিড বলা হয়, তারা শুধু নিজের সুবিধার জন্য এই দল করলেন? আপনি কিভাবে দেখেন? এটা তো আপনাকে বলে দেওয়ার কথা না।
আমার মনে হয় পৃথিবীর আর কোথাও কোন রাজনৈতিক দলের নেতারা এত করাপ্ট না। শেখ হাসিনার সাথী সঙ্গীরা, রাজনৈতিক, অরাজনৈতিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, পুলিশ, সরকারি কর্মচারী, শেখ হাসিনার আশেপাশে সব এক জাতের করাপশনের দিক। এর আগে আমি কখনো এইরকম করাপশন কখনো শুনি নাই, দেখি নাই, ভাবিনি। একদম। শেষ প্রশ্ন করি, দেশকে কি দেখছেন আসলে? এই যে সংকট কাটবে বলে কি আপনার মনে হচ্ছে কিনা, এবং সেটা আসলে কবে নাগাদ দেশের মানুষ স্বস্তি পাবে? আর একটা প্রশ্ন করতে ভুলেই গেছিলাম, যে 5 আগস্টের আগে পরিবর্তনের একটা বিরাট আওয়াজ দেওয়া হয়েছিল, বৈষম্য থাকবে না, তারপরে কোনো ধরনের দুর্নীতি কিচ্ছু থাকবে না। এখন দুর্নীতিতে ভরপুর সব জায়গা, এবং মানুষ বলে, এটা আমার কাছে বলে, বহুজন বলে। আর আরেকটা হচ্ছে যে আসলে কি কোনো পরিবর্তন হলো কিনা? দুইটা প্রশ্ন করে শেষ করলাম। আসলে বিপদে মোরে রক্ষা করো, এই নয় মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। জাতির সামনে দুর্যোগ আসে, সে দুর্যোগ কেটে যায়। পৃথিবীর নিয়মই এরকম, ঘূর্ণি আসবে এবং সেটা কেটে যাবে। সবসময় ঘূর্ণি থাকলে তো আমরা চলতে পারতাম না। আমি কিন্তু এই অন্ধকারের মধ্য দিয়েই সামনে আমি আলোর দিশা পাচ্ছি। যারা বলেছে দুর্নীতি থাকবে না, তারা হয়তো সততার সাথেই বলেছে, তারা হয়তো বুঝতো না যে এখানে এসে দুর্নীতিকে বন্ধ করতে হলে কি অবস্থায় পড়তে হয়। তবে পৃথিবী দুর্নীতি মুক্ত হবে না, সহনশীল অবস্থায়, হ্যাঁ, এবং সেটা যদি হয় তাহলে মানুষের যদি সহ্যের মধ্যে থাকে তাহলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। একটা জিনিস মনে রাখবেন, আমরা কেউ সাধারণ মানুষের কথা ভাবছি, বাজার নিয়ে ভাবি না। সারাদিন একটা মানুষ যে পরিশ্রম করে, তার ছেলে মেয়ে বউ পোলাপান নিয়ে খেতে পাচ্ছে না, ধাক ধাক করে বাজারের সবকিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বেড়ে যাচ্ছে। এটাকে কমাতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। তারপরে আপনি যা খুশি করেন করেন, কিন্তু একেবারে কত ভাগ হবে, 80 ভাগ গরিব মানুষকে মেরে আপনি বাহাদুরি বেশি দিন করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল বিপুল টকের এই আয়োজনে আপনারা ছিলেন এতক্ষণ। আমরা কথা বলছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি শুধু মুক্তিযোদ্ধা না, শুধু একজন বঙ্গবীর না, তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান, এবং দীর্ঘ সময় দিয়েছেন বিপুল টকে। আপনারা নিশ্চয়ই এই অনুষ্ঠান দেখছেন, দেখবেন। আপনাদের প্রতি অনুরোধ, বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ।